ওয়েলকাম বন্ধুরা, ইওর স্টাডিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে শুরু করছি আমরা পিএসসির জন্য স্পেশাল সায়েন্সের কিছু কোশ্চেন। তো আজকে আমরা রেচনতন্ত্র থেকে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো সলভ করব। রেচনতন্ত্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে পিএসসি বারংবার প্রশ্ন দিয়েছে। তো আজকে আমরা রেচনতন্ত্র থেকে প্রিভিয়াস ইয়ারে আসা কি করব, 50টা প্রশ্ন সলভ করব। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। বলেছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হলো। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম কি জানতে চেয়েছে। দেখো WBCS আসা প্রশ্ন, পিএসসিতে আসা প্রশ্ন। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার এখানে রজন। রজন কোথা থেকে পাওয়া যাচ্ছে? না, পাইন গাছ থেকে পাওয়া যাচ্ছে। পাইন গাছের রজন নালী আছে, সেখান থেকে রজন পাওয়া যায়। মনে রাখবে, পাইন গাছের রজন নালী থেকে রজন পাওয়া যাচ্ছে। এটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তার সঙ্গে সঙ্গে আরও দুখানা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম পরীক্ষায় দিয়ে দেয়। একটা হচ্ছে গদ, ঠিক আছে। গদ কীরকম পদার্থ? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তার সঙ্গে সঙ্গে মনে রাখবে তরুক্ষীর, গদ, তরুক্ষীর, রজন, এগুলো সমস্ত কিছু নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আর বাদবাকি যেগুলো দেওয়া আছে রেসারপিন, নিকোটিন, মরফিন, এগুলো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখো পরের প্রশ্ন কি বলেছে। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো। দেখো এখানে রেলওয়েতে আসা প্রশ্ন, এটাও পিএসসিতে দিয়েছে যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম কি। একটু আগে আমি বললাম যে গদ কি, নাইট্রোজেন বিহীন। রজন কি, নাইট্রোজেন বিহীন। তরুক্ষীর কি, নাইট্রোজেন বিহীন। তাহলে অপশন নাম্বার ডিটা আমার সঠিক উত্তর হবে। উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত। কোনগুলো উপক্ষার? যেগুলো বললাম একটু আগে, এই যে এখানে পেয়ে গেলে, একটু আগে আমি বললাম কোনগুলো, এগুলো রেসারপিন, তোমার হচ্ছে নিকোটিন, মরফিন, এগুলো সমস্ত কিছুকে উপক্ষার বলা হয়। এবং এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। যেমন রেসারপিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে। রেসারপিন পরীক্ষা দিয়ে দিয়েছে অনেকবার। যে সর্পগন্ধা গাছের মূল থেকে যে রেসারপিন পাওয়া যাচ্ছে, সেটা কার ওষুধ তৈরি করা হচ্ছে? সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর কাজে ব্যবহার করা হচ্ছে কোনটাকে? রেসারপিনকে, যেটা পাওয়া যাচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে। নিকোটিন, নিকোটিন হচ্ছে তামাক গাছের পাতা থেকে পাওয়া যাচ্ছে। তামাক পাতা তোমরা সবাই জানো, তামাক পাতা থেকে পাওয়া যাচ্ছে, মাদক দ্রব্য তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। মরফিন আফিং গাছ থেকে পাওয়া যাচ্ছে। আফিং গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার কি না, মরফিন পাওয়া যাচ্ছে আফিং গাছের ছাল থেকে। কি করছে? আমাদের ব্যথা বেদনার উপশম করতে কাজে লাগছে। ব্যথা বেদনার উপশম করতে কাজে লাগছে হচ্ছে মরফিন। তাহলে রেসারপিন পেয়ে গেলাম সর্পগন্ধা গাছের মূল থেকে উচ্চ রক্তচাপ কমানোর জন্য। নিকোটিন তামাক পাতা থেকে পাওয়া যাচ্ছে মাদক দ্রব্য তৈরি করতে। মরফিন আফিং গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে তোমার কি না, ব্যথা বেদনার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এগুলো সমস্ত কিছু আমরা জেনে গেলাম। আমরা পরের প্রশ্নে চলে আসছি। ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। ফল মোচনের মাধ্যমে কোন উদ্ভিদটা রেচন পদার্থ ত্যাগ করে জানতে চেয়েছে। দেখো এই প্রশ্নগুলো দেখো, কোথায় এসেছে? এসএসসিতে আসা প্রশ্ন, পিএসসিতে আসা প্রশ্ন, WBCS আসা প্রশ্ন, কতবার পরীক্ষায় দিয়েছে। তাহলে ফল মোচনের মাধ্যমে কারা রেচন পদার্থ ত্যাগ করছে? কোন উদ্ভিদটা? লেবু জাতীয় উদ্ভিদগুলো কি করছে? ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থগুলো ত্যাগ করছে। তোমরা জানো লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। কি থাকে এখানে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আর একটা জিনিস থাকে এখানে, কি থাকে? ভিটামিন সি থাকে। পরীক্ষাগুলো দিয়ে দেয় লেবুতে থাকে কি? ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে পরীক্ষা দিয়ে দেয় লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ভিটামিন সি কোন ফলের মধ্যে পাওয়া যাচ্ছে? তাহলে এগুলো হয়ে যাবে আমার লেবু জাতীয় ফলের মধ্যে পাওয়া যাচ্ছে ভিটামিন সি পাওয়া যাচ্ছে। তাহলে এতগুলো জিনিস আমরা জেনে গেলাম যে ফল মোচনের মাধ্যমে লেবু হচ্ছে তোমার এই জাতীয় ফলগুলো, লেবু, তেঁতুল, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় দিয়ে দেয়। পরের প্রশ্ন আসো। কাঁকড়া বিছার রেচন অঙ্গ বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। বিভিন্ন প্রাণীর নাম দিয়ে দেয়, তাদের রেচন অঙ্গের নাম জানতে চায়, বা তাদের রেচন অঙ্গের নাম দিয়ে দেয়, তাদের হচ্ছে তোমার প্রাণীগুলোর নাম জানতে চায়। তাহলে কাঁকড়া বিছা জানতে চেয়েছে। কাঁকড়া বিছে তোমরা দেখেছো এইভাবে, কাঁকড়া এবং বিছে একসঙ্গে মিলে হচ্ছে তোমার কাঁকড়া বিছে হয়ে গেছে। তাহলে কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কি হচ্ছে এখানে? সঠিক উত্তর কি হচ্ছে? কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি, একে ইংলিশে বলা হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। দেখো এখানে লেখা আছে গ্রিন গ্ল্যান্ডও বলা হয়। পরীক্ষা যদি ইংলিশে দিয়ে দেয় গ্রিন গ্ল্যান্ড, তাহলে বলবে গ্রিন গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি হচ্ছে তোমার আমার সঠিক উত্তর হয়ে গেল। এগুলো মুখস্থ করে যেতে হবে, ঠিক আছে। এগুলো কোনো বোঝার বিষয় নেই। কাঁকড়া বিছার রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি পেয়ে গেলাম, ঠিক আছে। মানুষের রেচন অঙ্গের নাম বৃক্ক পেয়ে গেলাম, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি বলেছে। বলেছে আরশোলার রেচন অঙ্গের নাম কি? আরশোলার রেচন অঙ্গের নাম জানতে চেয়েছে। দেখো কোন পরীক্ষায় দিয়েছে? WBCS, পিএসসি, এসএসসি, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নটা দিয়েছে। আরশোলার রেচন অঙ্গের নাম কি হবে? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলার রেচন অঙ্গের নাম। দুটো প্রাণী পেয়ে গেলাম, দেখো ইম্পর্টেন্ট। কাঁকড়া বিছা পেয়ে গেলাম, কক্সাল গ্রন্থি। কাঁকড়া বিছা, কাঁকড়া থেকে মনে রাখবে কক্সাল গ্রন্থি, সোজা জিনিস, সেটা মনে রাখা। পরেরটা দিয়েছে আরশোলা ম্যালপিজিয়ান নালিকা। আরশোলা কোথায় থাকে? নালীর মধ্যে থাকে। আরশোলা হচ্ছে তোমার বেশিরভাগ ওই তোমার নালীর জায়গার মধ্যে, ঠিক আছে, অন্ধকার জায়গার মধ্যে থাকছে। এই জন্য ওখানে মনে রাখবে নালার মধ্যে থাকছে, নালীর মধ্যে থাকছে, এইভাবে তোমার নালিকা পেয়ে যাবে। ম্যালপিজিয়ান নালিকা আরশোলার রেচন অঙ্গ। পরেরটা দেখে নিই। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম জানতে চেয়েছে, কি হবে? সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি হচ্ছে তোমার চিংড়ির রেচন অঙ্গের নাম। চিংড়ি রক্তের রং কি হয়? সবুজ টাইপের হয়, ঠিক আছে। চিংড়ি যখন কাটবে দেখবে হচ্ছে তোমার ওখান দিয়ে লাল রক্ত বেরোয় না, তাহলে সবুজ টাইপের রক্ত বেরোয়। এখান থেকে মনে রাখবে সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গের নাম এখান থেকে সবুজ গ্রন্থি আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখে নাও। মাকড়সার রেচন অঙ্গের নাম কি? মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি। মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে
কক্সাল গ্রন্থি পেয়ে গেলে, তাহলে মাকড়সা পেয়ে গেলে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিস পেয়ে গেলে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা তো মনে রাখবে কাঁকড়া, কক্সাল ওখান থেকে, তার সঙ্গে সঙ্গে কি হলো মাকড়সা, মাকড়সা ঠিক আছে, মাকড়সা থেকে মনে রাখবে কি এই যে ক রয়েছে এখানে মাকড়সা ঠিক আছে, করসা ঠিক আছে, মাকড়সা থেকে এই মনে রাখবে মাকড়সা, করসা থেকে কক্সাল, করসা থেকে কক্সাল ঠিক আছে। আর ওখান থেকে ডাইরেক্টলি এখান থেকে মনে রাখলে কাঁকড়া বিছা থেকে কক্সাল। মনে রাখার জন্য আমি টেকনিক বলছি এগুলো ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো, যে কারণ পরীক্ষার হলে এতগুলো নাম তো গুলিয়ে যেতে পারে ঠিক আছে। এখান থেকে কি বলে মাকড়সা, যখন এইভাবে করসা থেকে কি আসবে এখানে কক্সাল গ্রন্থি, কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা থেকে ক আছে ঠিক আছে, কক্সাল গ্রন্থি পেয়ে গেলে। আরশোলা, আরশোলা তুমি মনে রাখবে নালী, নালীর মধ্যে থাকছে এইভাবে টাইপের করে ম্যালপিজিয়ান নালিকা। চিংড়ি, চিংড়ি রক্তের রংটা হচ্ছে তোমার সবুজ টাইপের হচ্ছে সবুজ গ্রন্থি পেয়ে গেলে। তাহলে এতগুলো জিনিসপত্র, চারটে জিনিসপত্র এইভাবে তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, রেচন বস্তু উৎপন্ন হয়, রেচন বস্তু উৎপন্ন হয় কোন পদ্ধতিতে বা কার মাধ্যমে রেচন বস্তু উৎপন্ন হচ্ছে, তাকে আমরা কি বলছি, আমরা কি বলছি রেচন বলছি। রেচনের ফলে রেচন বস্তু উৎপন্ন হচ্ছে, তাহলে অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হচ্ছে, রেচনের ফলে আমাদের রেচন বস্তুগুলো উৎপন্ন হচ্ছে। মানুষের যে পুরো রেচনতন্ত্র, এই যে পুরো রেচনতন্ত্রের ছবি এখানে দেখা যাচ্ছে, এই যে দুপাশে দুটো বৃক্ক রয়েছে, আমাদের যে পেটের দুপাশে দুখানা কি রয়েছে বৃক্ক রয়েছে, এবং হচ্ছে মানুষের যে রেচন অঙ্গের নাম সেটাকে বৃক্ক বলা হয়। এবং পরীক্ষা দিয়ে দেয় যে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি। আমরা প্রশ্ন দেখবো যে পিএসসিতে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এটা রয়েছে যে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন বলা হয়। এবং হচ্ছে তোমার এই নেফ্রন টেফ্রন এখানে ভেতরে জিনিসপত্র রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে মূত্রথলি রয়েছে, মূত্রনালী রয়েছে, সেখান থেকে মূত্রের আকারে আমাদের কি হচ্ছে না এগুলো বেরিয়ে যাচ্ছে, আমাদের রেচন বস্তুগুলো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে। বেশিরভাগ রেচন পদার্থগুলো আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। মলকে কিন্তু রেচন পদার্থ বলা হয় না। এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছে, পিএসসিতে আসে প্রশ্ন যে মলকে কি রেচন পদার্থ বলা হবে ঠিক আছে, মলকে রেচন পদার্থ বলা হবে না ঠিক আছে, প্রশ্ন দিয়েছে। তাহলে এবার এখান থেকে পেয়ে গেলাম মলকে কিন্তু রেচন পদার্থ বলা হবে না, মূত্রকে রেচন পদার্থ বলা হবে, পেয়ে গেলাম আমরা। পরের প্রশ্ন চলে আসছি, বলেছে প্রাণীদেহে কার্বন ডাই অক্সাইড একটি কিরকম পদার্থ, প্রাণীদেহে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা কিরকম পদার্থ, সেটা হচ্ছে একটা রেচন বস্তু। তাহলে অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হচ্ছে, কার্বন ডাই অক্সাইড একটা রেচন বস্তু পেয়ে গেলাম। কার্বন ডাই অক্সাইডের সংকেত তোমরা জানো CO2 হয়, কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2 হয়। এবং এই আমাদের যে রেচন বস্তুটা উৎপন্ন হচ্ছে কোষের মধ্যে, সেটা রক্তের মাধ্যমে কি হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গে চলে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইডটা রক্তের মাধ্যমে আসছে, রক্তের মাধ্যমে এসে তোমার শিরার মধ্যে দিয়ে এসে তোমার ফুসফুসের মধ্যে দিয়ে আমাদের দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে আবার। এবং বাদবাকি জিনিসপত্রগুলো কোথায় যাচ্ছে, বৃক্কের মধ্যে চলে যাচ্ছে। ইউরিয়া, অ্যামোনিয়াগুলো যখন উৎপন্ন হচ্ছে, আমাদের রেচন বস্তুগুলো উৎপন্ন হচ্ছে কোষে কোষে, সেগুলো বৃক্কের মাধ্যমে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইডটা কিন্তু তখন বৃক্কের মধ্যে যাচ্ছে না, কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে রক্তের মধ্যে দিয়ে আমাদের হৃৎপিণ্ডে আসছে, সেখান থেকে আবার ফুসফুসে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন আমরা নিচ্ছি, সেখান থেকে আবার চলে আসছে ঠিক আছে, এইভাবে চলছে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে এখানে, বলেছে দেখো নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম এখানে জানতে চেয়েছে। কেঁচো হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে কেঁচোর হচ্ছে তোমার কি না রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। আর একটা প্রাণী পেয়ে গেলাম কি, তার রেচন অঙ্গের নাম পেয়ে গেলাম কেঁচো হচ্ছে, তার রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া পেয়ে গেলাম ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কেঁচোকে কি বলা হয়, কেঁচোকে বলা হচ্ছে কৃষকের বন্ধু, কৃষকের বন্ধু ডেয়ার ঠিক আছে, কৃষকের বন্ধুকে অনেক সময় বলে না ডেয়ার, তাহলে নেফ্রিডিয়া এখান থেকে পেয়ে যাবে কেঁচো নেফ্রিডিয়া ঠিক আছে, ডিয়া পেয়ে গেলাম, ডেয়ার থেকে ডিয়ার পেয়ে গেলাম ঠিক আছে, নেফ্রিডিয়া। এইভাবে তুমি মনে রাখতে পারো। গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান, গ্লোমেরুলাস একটা অঙ্গের নাম, একটা অঙ্গের একটা অংশের নাম। তাহলে কোন অঙ্গটার এর মধ্যে রয়েছে গ্লোমেরুলাস জানতে চেয়েছে এখানে, সঠিক উত্তর কি হয়ে যাবে বৃক্ক। বৃক্কের মধ্যে কি রয়েছে না গ্লোমেরুলাস রয়েছে। বৃক্কের মধ্যে বললাম যে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন, সেই নেফ্রনের মধ্যে একটা অংশের নাম হচ্ছে কি গ্লোমেরুলাস ঠিক আছে। এখান থেকে পেয়ে গেলাম আমরা গ্লোমেরুলাস। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে রেচন অঙ্গ হিসেবে শিখাকোষ বর্তমান কোন প্রাণীতে থাকে। রেচন অঙ্গ হিসেবে আরেকটা জিনিস পেয়ে গেলাম দেখো শিখাকোষ বা ফ্লেম কোষও বলা হয় এটাকে। তাহলে শিখাকোষ বা ফ্লেম কোষ কার রেচন অঙ্গের নাম না, এখানে হয়ে যাচ্ছে যকৃৎ কৃমি। যকৃৎ কৃমি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে যকৃৎ কৃমি রেচন অঙ্গের নাম কি পেয়ে গেলাম, শিখাকোষ পেয়ে গেলাম ঠিক আছে, বা ফ্লেম কোষ পেয়ে গেলাম। কৃমি, যকৃৎ কৃমি রেচন অঙ্গের নাম। গোল কৃমি করে দেয় অনেক ছেলে পেলে, গোল কৃমি হবে না, যকৃৎ কৃমি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, মানব দেহে দৈনিক উৎপাদিত মূত্রের পরিমাণ কত। একটা নর্মাল প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 1.5 লিটার ঠিক আছে, 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়, 1.5 লিটার বা এখানে 1500 মিলিলিটার বলা হচ্ছে, 1500 মিলিলিটার কত হচ্ছে মূত্র উৎপন্ন হচ্ছে দৈনিক। পরের প্রশ্ন দেখে নাও, এখানে কি বলেছে, স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থ কি। যে কোনো স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থ হচ্ছে মানুষ সহ অন্যান্য যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী রয়েছে তাদের প্রধান রেচন পদার্থের নামই হচ্ছে ইউরিয়া। প্রধান রেচন পদার্থের নামই হচ্ছে ইউরিয়া। এর সঙ্গে সঙ্গে ইউরিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ মানে কনসেপ্ট রয়েছে যে হচ্ছে প্রথম উৎপাদিত জৈব যৌগ, প্রথম কৃত্রিমভাবে উৎপাদিত জৈব যৌগের নাম যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে হচ্ছে ইউরিয়া আমার সঠিক উত্তর হয়ে যাবে। জৈব যৌগ চ্যাপ্টারের মধ্যে আমি করিয়েছি। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে বৃক্কের একক কি। বৃক্কের একক একটু এই বললাম আমি, বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি, নেফ্রন পেয়ে গেলাম। এই পরীক্ষায় প্রশ্নটা দিয়েছে এখানে, এখানে তো এসএসসি লেখা আছে কিন্তু পিএসসিতেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এটা যে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি, নেফ্রন
নেফ্রন আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দুটো বৃক্ক রয়েছে, প্রত্যেকটা বৃক্কে প্রায় 10 লক্ষের মতো নেফ্রন পাওয়া যাচ্ছে। ভাবো এক একটা বৃক্কে 10 লক্ষের মতো নেফ্রন পাওয়া যাচ্ছে মানুষের দেহে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে মানব দেহে অর্নিথিন চক্র কোথায় অনুষ্ঠিত হয়? হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে মানুষের দেহে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রতে কি উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। অর্নিথিন চক্রতে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। এই ইউরিয়া উৎপন্ন হয় কোথায়, এটাও জানতে চাই। তাহলে ইউরিয়া উৎপন্ন হচ্ছে আমাদের যকৃতের মধ্যে। আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কিন্তু বৃক্ক, কিন্তু ইউরিয়া উৎপন্ন হচ্ছে কোথায়? যকৃতে, যাকে আমরা কি বলছি? লিভার বলছি, তাই তো? তাহলে এখানে যকৃতের মধ্যে ইউরিয়া উৎপন্ন হচ্ছে এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে কি? অর্নিথিন চক্র। পরের প্রশ্ন দেখে নাও, লেবুতে থাকে। লেবুতে কি থাকে? একটু আগে বলে দিয়েছি প্রথমে যে সাইট্রিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? লেবুতে পেয়ে গেলাম। ম্যালিক অ্যাসিড থাকে, আপেলের মধ্যে থাকে। ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলের মধ্যে থাকে। টার্টারিক অ্যাসিড কি হচ্ছে? তেঁতুলের মধ্যে রয়েছে, টার্টারিক অ্যাসিড পেয়ে গেলাম। তেঁতুলের মধ্যে রয়েছে, টার্টারিক অ্যাসিড পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে আপেলে থাকে। আপেলে কোন অ্যাসিড থাকে? একটু আগেই বললাম কি থাকে? আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, তাই তো? আপেল হচ্ছে তোমার মালিকরা খায়, এই জন্য ম্যালিক অ্যাসিড থাকে আপেলে, পেয়ে গেলাম, ঠিক আছে? তেঁতুল হচ্ছে তোমার টক জাতীয়, তাই জন্য টার্টারিক অ্যাসিড থাকে। তেঁতুল হচ্ছে তোমার টক বলে তার টার্টারিক অ্যাসিড, এভাবে মনে রাখবে আর কি, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড কি বললাম? সাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার লেবুতে পাওয়া যাচ্ছে, সাইট্রিক অ্যাসিড থাকছে, ভিটামিন সি থাকছে। তেঁতুলে পাওয়া যায়, আবার দিচ্ছি তেঁতুলে পাওয়া যায়, ঠিক আছে? কি হচ্ছে? টার্টারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে তেঁতুলে, পেয়ে গেলাম এটা আমরা। পরের প্রশ্ন দেখে নাও, আদিমতম বৃক্ক কাকে বলা হচ্ছে? ঠিক আছে, আদিমতম, এটাকে বৃক্ক করে নাও। আদিমতম বৃক্ক কাকে বলা হচ্ছে? না, শিখা কোষকে বলা হচ্ছে। শিখা কোষ বা ফ্লেম কোষকে বলা হচ্ছে আদিমতম বৃক্ক। মনে রাখবে, পরীক্ষায় দিয়েছে প্রশ্নটা, রেলওয়েতে আসা প্রশ্ন এটা, পরে অন্যান্য পরীক্ষায় ওগুলো দিতে পারে। তাহলে আদিমতম বৃক্ক পেয়ে গেলাম, ফ্লেম কোষ। পরের প্রশ্ন দেখে নাও, কি বলেছে? বলেছে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কোন রোগে? মূত্রের মাধ্যমে যখন গ্লুকোজ নির্গত হচ্ছে সেই রোগটাকে আমরা কি বলছি? ডায়াবেটিস বলছি। কি বলছি? ডায়াবেটিস বলছি। ডায়াবেটিস রোগে হচ্ছে তোমার মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হচ্ছে। এটা হচ্ছে তোমার ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য হচ্ছে। ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য ডায়াবেটিস হচ্ছে। যদি আরেকটুখানি আমি এগিয়ে দিই নামটাকে, ডায়াবেটিস মেলিটাস বলা হচ্ছে এটাকে। ডায়াবেটিস কি বলা হচ্ছে? মেলিটাস বলা হয়। আর একটা ডায়াবেটিস ইনসিপিটাস আছে, ছেলেপেলে গুলিয়ে ফেলে, যদি পুরো নামটা দিয়ে দেয় তখন তারা একটা হয়তো দিয়ে দিল ডায়াবেটিস ইনসিপিটাস, একটা দিল ডায়াবেটিস মেলিটাস। বেশিরভাগ ছেলেপেলে ডায়াবেটিস ইনসিপিটাসে, ওটা যদি অপশনটা উপরে থাকে ওটাতে ক্লিক করে দিয়ে চলে আসবে। কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ, মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোনের জন্য, কম ক্ষরণের জন্য এটা হচ্ছে। আর এটা হচ্ছে তোমার ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। আর ওখানে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ওটা হচ্ছে বহুমূত্র, বাংলায় বলে বহুমূত্র, ঠিক আছে? তাহলে ওটার জন্য বারবার মূত্র ত্যাগ করতে হয়। কিন্তু এটার জন্য কি হচ্ছে? এটা হচ্ছে তোমার মূত্র ত্যাগ বারবার করতে হয় না, কিন্তু মূত্রের মধ্যে দিয়ে কি হচ্ছে? গ্লুকোজগুলো নির্গত হয়ে যাচ্ছে। তাহলে এটা পেয়ে গেলাম ডায়াবেটিস মেলিটাস। পরের প্রশ্ন দেখে নাও, কি বলেছে এখানে? মূত্রের রং হালকা হলুদ হয়। মূত্রের রং দেখবে হালকা হলুদ রঙের হয়। তাহলে অনেক সময় জলমল খাবে না, তখন দেখবে গাঢ় হলুদ রঙের হচ্ছে, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে কি জমে যাচ্ছে ওখানে? বেশি পরিমাণে ইউরোক্রোম জমে যাওয়ার জন্য তখন তোমাদের গাঢ় হলুদ রঙের হয়ে যাচ্ছে। জলটার জন্য বেশি করে খেতে হবে, তাহলে পরে কি হবে না? হালকা হলুদ রঙের কারণ হচ্ছে ইউরোক্রোমের জন্য হালকা হলুদ রং হচ্ছে। মানুষের ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? কোথায় উৎপন্ন হয় বললাম? মানুষের ইউরিয়া কমেন্টে লিখবে, ঠিক আছে? এই কোশ্চেনের উত্তরটা তুমি কমেন্টে লিখবে, মানুষের কোথায় ইউরিয়া উৎপন্ন হচ্ছে এবং কোন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে মানুষের মূত্রাশয়ে কি পরিমাণ মূত্র সঞ্চিত থাকে? দেখো কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। একটু আগে বললাম যে মানুষের দৈনিক উৎপাদিত মূত্রের পরিমাণ 1.5 লিটারের মতো, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 1.5 লিটার বা 1500 মিলিলিটার। কিন্তু এখানে বলেছে মানুষের মূত্রাশয়ে কি পরিমাণ মূত্র সঞ্চিত থাকতে পারে? মানুষের মূত্রাশয়ের মধ্যে 500 থেকে 800 মিলির মতো মূত্র সঞ্চয় করে তারা রাখতে পারে। এর থেকে বেশি সঞ্চয় করে রাখতে পারে না, তখন আমাদের কি হচ্ছে না? বাইরে বারবার যেতে ইচ্ছা করে। চলো পরের প্রশ্ন দেখে নাও, কি বলেছে? বলেছে মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? একটু আগেই বলে দিয়েছি, মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? কমেন্টে এটাও লিখবে, মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? কমেন্টে লিখবে। পরের প্রশ্ন দেখে নাও, পরের প্রশ্ন বলেছে দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ কত? একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে দৈনিক কত লিটার মূত্র উৎপন্ন হয়? কি বললাম? 1.5 লিটার। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হচ্ছে 1.5 লিটার। এটা যদি মিলিলিটারে বলে তাহলে এমএলএ বললে কত হবে? 1500 মিলিলিটার। তাহলে এখানে 1500 মিলি বললে 1500 মিলি করতে, 1.5 লিটার বললে 1.5 আমার সঠিক উত্তর হচ্ছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন। এটা দেখো রেলওয়েতে আসা প্রশ্ন, কোনোটা এসএসসিতে আসা প্রশ্ন, কোনোটা পিএসসিতে আসা প্রশ্ন, কোনোটা ডাব্লিউবিসি আসা প্রশ্ন। তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি এবং রেচন থেকে তোমার আপকামিং যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি এই ক্লাসটা করার পরে সেগুলো ছেড়ে আসবে না, এটুকুনি তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভালো করে ক্লাসটা করো, শেষ পর্যন্ত করো। আমাদের 26টা প্রশ্ন হয়ে গেছে এবং 26টা প্রশ্নের সঙ্গে তোমাকে আমি আশেপাশে জিনিসপত্র অনেক কিছু বলেছি। তো আমার আরও তোমার 24টা প্রশ্ন রয়েছে, তো এগুলো সলভ করে নিয়ে পরে তুমি দেখবে যে রেচন তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এবং সমস্ত প্রশ্নে তুমি অ্যান্সার দিতে পারছো। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কাঁকড়া বিছার রেচন অঙ্গের নাম কি? নিজে বলতে পারবে। কাঁকড়া থেকে কি আসবে? কক্সাল। কাঁকড়া থেকে কি আসবে? কক্সাল গ্রন্থি চলে আসবে, ঠিক আছে? তার সঙ্গে আরেকটা জিনিস বললাম এখানে, কাঁকড়ার সঙ্গে আরেকটা কি বলেছিলাম? মাকড়সা। মাকড়সা বলেছেন, তাই তো?
তো, ওখান থেকে মাকড়সা থেকেও আসবে কক্সাল গ্রন্থি। পরের প্রশ্ন দেখে নাও, নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসেল মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে কি বলে? একটু ডিপের কোশ্চেন দিয়ে দিয়েছে। নেফ্রনের মধ্যে একটা অংশ রয়েছে ম্যালপিজিয়ান কর্পাসেল, তার মধ্যে রয়েছে রক্তজালক গুচ্ছ, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি এখানে গ্লোমেরুলাস। কি বলছি আমরা? গ্লোমেরুলাস। ঠিক আছে, একটু ডিপের কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, রেলওয়ে এরকম টাইপের প্রশ্ন দিয়ে দিচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে কোনটি নেফ্রনের অংশ নয়? নেফ্রনের বিভিন্ন অংশের নাম তোমাকে পড়তে হবে। আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে পড়িয়েছি, এখানে আমি ডিটেলস এগুলো বলছি না, ডিটেলসে বলতে গেলে আরও আমার 5-10 মিনিট কেটে যাবে। তারপরে নেফ্রনের অংশগুলো সম্পর্কে জানতে হবে, নেফ্রনের কোনটা অংশ নয় এখানে তুমি অপশান দেখে বুঝতে পারবে। দেখে নাও, এখানে রয়েছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এই নামটার সঙ্গে তোমরা জড়িত রয়েছো। অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম। ঠিক আছে, আগে আমাদের লেজ ছিল, আস্তে আস্তে লেজটা উবে গেছে, সেটা অ্যাপেন্ডিক্সে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে তোমার নেফ্রনের অংশ নয়। পরের প্রশ্ন দেখে নাও কি আছে, বলেছে বৃক্কে প্রতি মিনিটে কত মূত্র উৎপন্ন হয়? বৃক্কের মধ্যে প্রতি মিনিটে কতটা মূত্র উৎপন্ন হচ্ছে জানতে চেয়েছে। আমরা বললাম যে একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে প্রতিদিন হচ্ছে 1.5 লিটার মূত্র উৎপন্ন হচ্ছে, নির্গত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বললাম যে হচ্ছে তোমার আমাদের যে মূত্রাশয় রয়েছে সেখানে 500 থেকে 800 ml হচ্ছে মূত্র জমা হতে পারে, তার থেকে বেশি হলে পারে তখন আমাদের কি হচ্ছে মূত্র ত্যাগ করতে হয়। এখানে জানতে চেয়েছে বৃক্কে প্রতি মিনিটে কতটা মূত্র উৎপন্ন হচ্ছে, না প্রতি মিনিটে প্রায় 1 মিলি, প্রতি মিনিটে 1 মিলিলিটার করে মূত্র উৎপন্ন হচ্ছে। এবং হচ্ছে তোমার এটা বৃক্ক থেকে উৎপন্ন হওয়ার পরে কি হচ্ছে মূত্রাশয় যাচ্ছে, মূত্রাশয়কে জমা হচ্ছে, যখন সেখানে 500 থেকে 800 হয়ে যাচ্ছে তখন হচ্ছে তোমার আমাদের না বাথরুমে যেতে হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কি হচ্ছে, না মূত্রে কোন পদার্থের উপস্থিতির হিমাচুরিয়া ঘটে? মূত্রের মধ্যে কোন পদার্থটা থাকলে পারে হিমাচুরিয়া বলে রোগটা ঘটে? মূত্রের মধ্যে যদি তোমার রক্ত নির্গত হয়, মূত্র দিয়ে যদি তোমার রক্ত বেরিয়ে যায়, তাহলে তখন আমরা তাকে বলছি কি হিমাচুরিয়া। বিভিন্ন কারণের জন্য হয়, কিন্তু রোগটার নাম হচ্ছে কি না হিমাচুরিয়া রোগটাকে বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে মূত্রের রং গাঢ় হলুদ হয় কেন? মূত্রের রং অনেক সময় দেখবে গাঢ় হলুদ রঙের হয়ে যাচ্ছে, বেশি হলুদ হলুদ মূত্র ত্যাগ হচ্ছে। হ্যাঁ, তার মানে তোমাকে বলবে তোমার জন্ডিস হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, তাহলে তখন কি হচ্ছে মূত্রের মধ্যে একটা জিনিস বেড়ে যায়, তার নাম হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিনের পরিমাণটা অত্যধিক বেড়ে গেলে পারে তখন মূত্রের রং কি হচ্ছে গাঢ় হলুদ রঙের হয়ে যাচ্ছে। এবং যদি ইউরোক্রোমের জন্য কি হচ্ছে হালকা হলুদ হচ্ছে, ইউরোক্রোম হলে পারে হালকা হলুদ হয়, বা অনেক সময় তুমি জল টল না খেলে পারে তখন হচ্ছে তোমার কি হয় না গাঢ় হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু যদি বারংবার মানে প্রতিদিন যদি এরকমভাবে তুমি জল টল খাচ্ছ তাও তোমার মূত্রের রং হলুদ বেরোচ্ছে, তার মানে তোমার মূত্রের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, জন্ডিস জাতীয় কেস হয়ে গেছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে তেঁতুলে বর্তমান অম্ল কোনটি থাকে? তেঁতুলের মধ্যে কি থাকে? কি বললাম? টার্টারিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে সিস্টোলিথের রাসায়নিক প্রকৃতি কীরকম হয়? সিস্টোলিথ এর রাসায়নিক প্রকৃতি কীরকম হয়? কোথায় পাওয়া যায় সিস্টোলিথ? তোমার বট গাছে পাওয়া যায়। বট গাছে যে আঠা পাওয়া যায় না, ওই সাদা টাইপের আঠাগুলো, ওর মধ্যে পাওয়া যাচ্ছে সিস্টোলিথ। এর মধ্যে কি থাকছে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট বেশি পরিমাণে রয়েছে। এর সংকেত কি পরীক্ষা দিয়ে দিতে পারে? CaCO3। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 পেয়ে গেলে বট গাছের মধ্যে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, উপক্ষার নামক রেচন পদার্থ কোনটা? উপক্ষার নামক রেচন পদার্থটি কোনটা জানতে চেয়েছে এখানে। যতগুলো উপক্ষার, আমি প্রথমে বললাম যে যতগুলো উপক্ষার রয়েছে সেগুলো নাইট্রোজেন যুক্ত হয়। নাইট্রোজেন বিহীন কি হচ্ছে না গদ হচ্ছে, রজন হচ্ছে, তরুক্ষীর হচ্ছে, এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন। আর উপক্ষারগুলো কি বললাম? ওই যে রেসারপিন, মরফিন, নিকোটিন, এগুলো হচ্ছে তোমার সবগুলো নাইট্রোজেন যুক্ত উপক্ষার। তাহলে নাইট্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে সিস্টোলিথ বিদ্যমান কোথায়? সিস্টোলিথ থাকে না বট পাতার মধ্যে থাকে। পেয়ে গেলাম এখানে বট পাতার মধ্যে পাওয়া যাচ্ছে সিস্টোলিথ। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে রেসারপিন থাকে সর্পগন্ধা গাছের কোথায়? রেসারপিন কোথায় পাওয়া যাচ্ছে? প্রথমেই বলেছিলাম সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যাচ্ছে রেসারপিন। কি করছে? উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হচ্ছে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হচ্ছে কি না সর্পগন্ধা গাছের মূল থেকে যে রেসারপিন পাওয়া যাচ্ছে সেটা ব্যবহার করা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর কাজে। পরের প্রশ্ন দেখে নাও, গদ রজন কি জাতীয় রেচন পদার্থ? গদ রজন কি বললাম? গদ রজন হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে তোমার গদ, রজন, তরুক্ষীর, এগুলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে র্যাফাইড এক প্রকারের কি? র্যাফাইড এক প্রকারের কি না ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস। একটু আগে বললাম আমরা সিস্টোলিথ, র্যাফাইড, এগুলো হচ্ছে সবগুলো ক্যালসিয়াম কার্বনেট থাকে, CaCO3 এর পাওয়া যাচ্ছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে পরে এখানে পেয়ে গেলাম ক্যালসিয়াম কার্বনেটের ক্লাস। পরের প্রশ্ন দেখে নাও, উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থ। ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার দিয়েছে। উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থের নাম কি? অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ট্যানিন। চা গাছের পাতায় পাওয়া যাচ্ছে, বা হচ্ছে তোমার হর্তিকি, আমলকি, এগুলোর মধ্যেও পাওয়া যাচ্ছে, এবং চা পাতার মধ্যে পাওয়া যাচ্ছে ট্যানিন। উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থের নাম হচ্ছে ট্যানিন। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে রক্তচাপ হ্রাস করার জন্য ব্যবহৃত উপক্ষারটার নাম কি? একটু আমি বললাম যে রক্তচাপ কমানোর কাজে ব্যবহার করা হচ্ছে কোনটা? রেসারপিন। কি ব্যবহার করা হচ্ছে? রেসারপিন ব্যবহার করা হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যাচ্ছে। কুইনাইন কোথা থেকে পাওয়া যাচ্ছে? কুইনাইন হচ্ছে তোমার সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে। কি কাজে ব্যবহার করা হচ্ছে? বারংবার প্রশ্ন দিয়ে দিচ্ছে। কুইনাইন কোন কাজে ব্যবহার করা হয়? ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখে নাও, মরফিন পাওয়া যায়। মরফিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? আফিং গাছ থেকে পাওয়া যাচ্ছে মরফিন। ব্যথা বেদনার ওষুধ, ব্যথা বেদনার ওষুধ থেকে ওষুধ তৈরি করতে কাজে লাগছে, আফিং গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয়। বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয়
দেখতেই পাচ্ছ অপশন নাম্বার এখানে ডি হবে, প্যারা রবার গাছের ল্যাটেক্স থেকে। এখানে রবার রয়েছে, প্যারা রবার গাছের ল্যাটেক্স থেকে পাওয়া যাচ্ছে বাণিজ্যিক রবার, যেখানে হচ্ছে তোমার গাড়ির টায়ার মায়ার হেড্ডা ব্যাড্ডা এই সমস্ত তৈরি করা হয়। ধুনো এক প্রকারের কি? ধুনো এক প্রকারের কি না রজন, ঠিক আছে। হ্যাঁ, পাইন গাছের যে রজন নালী আছে সেখান থেকে পাওয়া যাচ্ছে রজন, সেগুলো থেকে তৈরি হচ্ছে ধূপ, ধুনো এই সমস্ত তৈরি হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, মূত্রে কিটোনের আধিক্যের জন্য তৈরি হয়। কিটোনের আধিক্য যদি বেড়ে যায়, কিটোন বডি যদি মূত্রের বেশি পরিমাণে হয়ে যায়, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি না কিটোনুরিয়া রোগ বলছি। কি বলছি? কিটোনুরিয়া রোগ আমরা বলে দিচ্ছি। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে অ্যাসক্যারিসের রেচন অঙ্গের নাম কি? অ্যাসক্যারিস জাতীয় একটা প্রাণী রয়েছে, তার রেচন অঙ্গের নাম কি জানতে চেয়েছে না। এখানে সঠিক উত্তর কি হবে? রেনেট কোষ। কি লাগবে এখানে? রেনেট কোষ, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, এখানে কি রয়েছে? ট্যানিন পাওয়া যায়। কোথায় পাওয়া যাচ্ছে বললাম? আমলকি, হর্তুকি, তার সঙ্গে চা গাছের পাতায়। তাহলে অপশন নাম্বার এখানে বি রয়েছে আমার সঠিক উত্তর, চা গাছের পাতা হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে ধুতরা গাছের পাতা এবং ফলে কি থাকে? ধুতরা গাছের পাতা এবং ফলের মধ্যে কি পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে? ডাটুরিন পাওয়া যাচ্ছে। এবং এটা হচ্ছে হাঁপানির ওষুধ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। হাঁপানির ওষুধ তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে কি না? হাঁপানির ওষুধ তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে ডাটুরিনকে, মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে কে? সঠিক উত্তর তোমরা সবাই জানো। ফল মোচন কারা করছে? না লেবু জাতীয় গাছগুলো ফল মোচন করছে। তাহলে এই সমস্ত পেয়ে গেলাম। আজকে আমাদের 50টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এই 50খানা প্রশ্ন তোমরা যদি মানে পুরোটা ক্লাসটা যারা করলে, তারা এখান থেকে যখন প্রশ্ন দেবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তুমি দেখবে অনায়াসই তার তুমি সঠিক উত্তর করে আসতে পারছো। এবং আমি আশা করছি এইখান থেকেই প্রশ্ন দেবে, মানে রেচন থেকে প্রশ্ন দিলে এর বাইরে আর প্রশ্ন দেবে না, এখান থেকেই প্রশ্ন দেবে এবং তুমি তার সঠিক প্রশ্নের উত্তর করে আসতে পারবে। দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। অবশ্যই তুমি কমেন্ট করবে যে কোন টপিকের উপর তুমি ক্লাস চাইছো, সেই সমস্ত টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।